এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে রাশিয়ার বার্তা। আজ সোমবার সকালে 2025 সালের রাজনৈতিক ফলাফল শীর্ষক একটি সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস। এই সংবাদ সম্মেলনে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক, রাশিয়া বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো, রাশিয়া বাংলাদেশ শিক্ষা, বিশেষ করে শিক্ষার্থীদের পড়বার আগ্রহ রাশিয়াতে এবং সংস্কৃতি, নানা রকম শিক্ষামূলক কর্মসূচি নিয়ে আলাপ হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এবং রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, এবং অনেক কথা হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিষয়। আপনারা জানেন যে পরিবর্তিত নয়া বাংলাদেশে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে, এবং শুধু ভারতের সাথে না, রাশিয়ার সাথেও সম্পর্ক খারাপ করে ছেড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নতুন করে আবার এই যে কয়েকদিনের ঘটনা প্রবাহে ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়া লাগানোর একটা পায়তারা চলছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং তাকে কে বা কারা গুলি করেছে এবং তাকে যারা গুলি করেছে তাকে হত্যা করেছে কে, এখনো ষড়যন্ত্রের জাল ভেদ হয়নি। কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সাথে বলা হয়েছে যে যারা গুলি করেছে তারা ভারতে পালিয়েছে, এবং এই ভারতে পালিয়ে যাওয়ার এই অস্ত্রটাকে ব্যবহার করে বাংলাদেশকে উত্তপ্ত করে ভারত বিরোধী কর্মকাণ্ড করবার একটা পায়তারা চলছে। অথচ এই আসামি যে কোথায় আছে, আজকে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতে পারেননি যে তিনি কোথায়। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে। আজকেও তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন তাদের মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে। সেখানে সাংবাদিকরা যদি জিজ্ঞেস করেন যে তাকে যে আসামি কোথায়, স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তর ছিল যে আসামি কোথায় সেটি জানলে তো তাকে এতক্ষণে গ্রেপ্তার করে ফেলতে পারতাম। অর্থাৎ স্বয়ং সরকার জানে না যে আসামি আসলে কোথায়, কিন্তু ভারতে আছে এমনটা বলে ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবার চেষ্টা চলছে। আর এই আবহে ভারতের পরীক্ষিত এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া, শুধু তাই নয়, বাংলাদেশেরও পরীক্ষিত বন্ধু মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং অকৃত্রিম বন্ধু রাশিয়া সাংবাদিক সম্মেলন করলেন 2025-এর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই সাংবাদিক সম্মেলনেই রাশিয়ান রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা মোটামুটি বার্তা দিয়েছেন। সাধারণ নির্বাচনের আগে অশান্ত বাংলাদেশে শান্তি ফিরুক, এমনটাই চায় রাশিয়া। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিনের দেশ চায় নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক বাংলাদেশ। আমি আগেই বললাম যে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরাইভিচ। সেখানেই তিনি রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান যে তারা চান সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হওয়া অস্থিরতার অবসান হোক এবং নির্বাচনের সহায়ক একটি গঠনমূলক পরিবেশ তৈরি হোক। রুশ রাষ্ট্রদূত জানান দ্বিপাক্ষিক সম্পর্কে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা জরুরি। তিনি এও জানান যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে হস্তক্ষেপ করতে চায় না মস্কো। একই সঙ্গে বাংলাদেশকে পুতিনের দূতের বার্তা, দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আগেই সমাধানের পথ খোঁজা ভালো। ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন দেখার জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও। এই প্রসঙ্গে বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত জানান তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন। আমন্ত্রণ পেলেই রাশিয়ার নির্বাচনী পর্যবেক্ষকেরা বাংলাদেশে আসবেন। এ ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান রুশ রাষ্ট্রদূত। রুশ রাষ্ট্রদূতের এই বার্তা নিঃসন্দেহে অবশ্যই খুব গুরুত্ব বহন করে, কারণ রাশিয়া, বাংলাদেশ এবং ভারত দুদেশেরই অত্যন্ত পরীক্ষিত বন্ধু যাকে বলে সেটি। শুধু ভারত বার্তা দিচ্ছে না যে বাংলাদেশ
বাংলাদেশে স্থিতিশীলতা চায়, বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ভারতের বন্ধু রাশিয়া, বাংলাদেশের বন্ধু রাশিয়াও সেই বার্তা দিচ্ছে। এবং সবচেয়ে বেশি খুব গুরুত্বপূর্ণ যেটি, এই সংবাদ সম্মেলনে দীর্ঘ আলাপ হয়েছে, অনেক বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেটিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্রদূত, রাশিয়ান রাষ্ট্রদূত বার্তা দিচ্ছেন যে ভারত বাংলাদেশ যে সম্পর্কের যে অবনতি, সম্পর্কের যে উত্তেজনা, এটি প্রশমন হওয়া আবশ্যক, এর পরিণতি ভালো হতে পারে না। যথার্থই বলেছেন। এটি আমরাও প্রত্যাশা করছি, আমরাও আশা করছি যে যারা ষড়যন্ত্র করছে তারা ষড়যন্ত্র করে চূড়ান্ত বিচারে পার পাবে না। ইতিমধ্যে অনেক কিছু সেটেল হওয়া বোঝা যাচ্ছে। যে পক্ষটি এই অস্থিরতা তৈরি করতে চাইছে, ভারতকে ইঙ্গিত করতে চাইছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনমতকে খেপিয়ে দিতে চাইছে, সেই পক্ষটি যে সফল হবে না। কারণ ভারতের পাশে বাংলাদেশ, এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণ কোন পক্ষের, কেমন, এটা বুঝতে বাকি থাকে না। কাজেই যে পক্ষটি পানি ঘোলা করতে চাইছে, বিশেষ করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এখানে ভারত বিরোধী বয়ান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, সেটি আসলে সম্ভব হবে না। এই সম্ভব হবে না, ভারত তো বার্তা দিচ্ছেই, একই সাথে আজকে রাশিয়াও যোগ দিল সেই বার্তায়। জানাই যে বাংলাদেশ স্থিতিশীল হোক নির্বাচনের আগে, এবং সোজা কথা একটা নির্বাচন হয়ে যাক। এটি এই মুহূর্তে একমাত্র কাম্য, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ অপরিপক্ক, ইম্যাচিউরড এইসব কিছু কলা গাছকে বসিয়ে এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে যে কেউ। আজকে বাংলাদেশে অস্থিতিশীলতার নেপথ্যে এটাই। কারণ এদের কোনো এক্সপিরিয়েন্স নেই, এরা যতই মুখে কথা বলুক না কেন, এরা পিএইচডি ধারী, ডক্টরেট হোক না কেন, একটা 5 পাস রাজনীতিবিদ যেভাবে দেশ চালাবেন, এরা সেটা চালাতে পারবেন না। তো কাজেই অতি দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত, এবং রাশিয়ার এই বার্তাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আব্বু আমাকে নাও, আমাকে নাও। হ্যাঁ দর্শক, ঠিক এইভাবে আর্তনাদ করছিল পড়তে পড়তে ছোট্ট আয়শা। বলছিলাম লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল হোসেনের 7 বছর বয়সী কন্যা আয়শার কথা। আয়শার তো রাজনীতি বোঝার মতো বয়সী হয়নি, কিন্তু দেশে যে হায়নাদের তাণ্ডব চলছে, সেই তাণ্ডবের বলি এই ছোট্ট শিশুটিকে কেন হতে হলো? এ কথার উত্তর আছে কারো কাছে? স্ত্রী কন্যা নিয়ে ঘুমাচ্ছিলেন বেলাল হোসেন। তার বাড়িতে দুর্বৃত্তরা বাহির থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছে। তাতে তার এক সন্তান ঘুমন্ত অবস্থায় পড়েই মারা গেছে। বাকি 2 সন্তানের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ হয়েছেন বেলাল হোসেন নিজেও। আপনারা কি বলতে পারেন ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু দাসচন্দ্রের কি অপরাধ ছিল? তাকে তো ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করে বস্ত্রহীন করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হলো, সেটাও প্রায় কয়েকশো মানুষের সামনে। অথচ এত নৃশংস ঘটনাগুলোর মধ্যে সারা দেশ জুড়ে চলছে এনসিপির এক পাতি নেতা, যাকে মরার আগে কেউ চিনতও না, সেই নেতার সেলিব্রেশন, সেই নেতার মৃত্যুর সেলিব্রেশন। তার মৃত্যুতে একদল অত্যন্ত শোকাহত মানুষ প্রথমে ডেইলি স্টার, তারপর আরেকটি গণমাধ্যম প্রথম আলো, ছায়ানট, সাংস্কৃতিক সেন্টার, ভারতীয় হাই কমিশন ভেঙে লুটপাট করে শোক করলো। সারা রাত ধরে তারা এই শোক পালন করলো। এর মধ্যে অল্পের মধ্যে বেঁচে গেছে কয়েকজন সাংবাদিক, কিন্তু বাঁচতে পারেনি 7 বছরের শিশুকন্যা আয়শা, এবং বাঁচতে পারেনি দীপুচন্দ্র দাস। সবাই বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণভাবে চোখের সামনে একটা জলজান্ত মানুষকে পিটিয়ে মেরে ফেললো। আর সবাই হই হুল্লোড় করে এই অসম্ভব অমানবিক একটা দৃশ্য সেটা মোবাইলে ধারণ করে নিচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, ওই ভিড়ে কি একটা মানুষও ছিল না যার শরীরে একটু মানুষের রক্ত বইছে? যা তারা তো আগে মানুষ, আমরা আগে মানুষ, তারপর না আমরা ধার্মিক। তাছাড়া আমার তো মনে হয় না যে ইসলাম ধর্ম কেন, পৃথিবীর কোনো ধর্মে এই ধরনের পৈশাচিকতা সমর্থন করে। ধর্ম তো সমাজে শান্তি প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠার জন্য, সমৃদ্ধির জন্য, মানুষের সমাজ ব্যবস্থার জন্য। ধর্ম তো ধ্বংস আর বর্বরতাকে সমর্থন করে না। আর এই যে মানুষটাকে ধর্ম অবমাননার অভিযোগ এনে মেরে ফেলা হলো, আপনারা কি কেউ জানেন আসলে কি ঘটেছিল? ঠিক কি বলেছিলেন দীপুচন্দ্র দাস? ঠিক কি কটূক্তি তিনি করেছিলেন ধর্ম আর নবীজিকে নিয়ে? কেউ কি নিজের কানে সেটা শুনেছেন যে উনি কি বলেছিলেন? আমি আপনাদেরকে বলছি কি ঘটেছিল।
র্যাবের বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে দীপু দাস যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানে সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দীপুকে মারধর শুরু করে। তাদের অভিযোগ ছিল দীপু নবী ও ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এখন এই কথা যখনই কেউ মুখে আনলো তখনই এই কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়ে এর আগে চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছিলেন। তবে কেউই সরাসরি এমন কোনো কিছু শুনেছে বা দেখেছে এই কথা কিন্তু স্বীকার করেনি। কোনো বক্তব্যে, র্যাবের বক্তব্য, পুলিশের বক্তব্যে এই কথা কখনোই আসেনি। পরিস্থিতি যখন একটু দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে তখন ফ্যাক্টরির লোকজন কিন্তু বাইরে জমা হয়ে যায়, একটা ভিডিওতে আমরা দেখেছি। পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার দীপু চন্দ্র দাসকে বরখাস্ত করেন এবং ফ্যাক্টরি রক্ষার অজুহাতে তারা এই কর্মকর্তারা তাকে বাইরে ঠেলে দেন এবং এক প্রকার জনতার হাতেই তুলে দেন, মবের হাতে তুলে দেন। এরপর তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করা হয় এবং প্রকাশ্য একটা রাজপথে একটি গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের রশি ছিঁড়ে তার লাশ নিচে পড়ে যায়। কিছু প্রত্যক্ষদর্শীর বর্ণনায় শোনা গেছে ওই ভিড়ে নাকি দীপুর পরিবারও ছিল। তাদেরকে আটকে রেখে তাদের চোখের সামনে তাদের সন্তানকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো। দীপুর মা বাবার জায়গায় বা তার স্ত্রীর জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন দীপুর যে একটা ছোট শিশু 2 বা 2.5 বছরের একটা কন্যা শিশু তার আছে, সে যখন বড় হবে, যখন তার বাবার হত্যার ভিডিওটি সে দেখবে, সে তো অবশ্যই ফেসবুক চালাবে, তখন যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া সরে গেছে সে যখন দেখবে তখন তার কেমন লাগবে? ভাবতে পারেন তার জায়গায় নিজেকে? আমার মাথায় বারবারই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে এতগুলো মানুষের মাঝে এই যে রক্তের নেশা, এর উৎস কোথায়? ইসলাম তো শান্তি ধর্ম, সেই ধর্মাবলম্বীরা এত নৃশংস হয়ে উঠলো কবে? এদেরকে কি কোনো বিশেষ ড্রাগ দিয়ে জম্বি বানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মানবিক মূল্যবোধ অনুভূতি এদের মাঝে কাজ করে না? এই যে উগ্রপন্থী রক্ত পিপাসু ধার্মিকরা, এরা কি ছোটবেলায় একটা, আপনারা নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় মহানবীর একটা গল্প, নবীর পথে এক ইহুদি বৃদ্ধা সবসময় কাঁটা বিছিয়ে রাখতো। নবী কিন্তু তাকে কিছু বলতেন না। একদিন পথে কাঁটা না দেখে তিনি সেই বৃদ্ধার খোঁজ নিতে চান যে মানুষটা মরে গেছে না বেঁচে আছে, সুস্থ আছে কিনা। এই যে তার মহানুভবতা বা ক্ষমার গল্প আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি, এই গল্পটি কেউ ভিড়ের মাঝে কেউ পড়েনি? কেউ কি শিক্ষা নেয়নি নবীর জীবন থেকে? তাহলে তারা কেমন ধার্মিক? তারা আসলে কাদের অনুসারী? কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে আমাদের প্রগতিশীল বন্ধুরা, তাদের যে এত বিপ্লবী কথাবার্তা বলেন, তাদের কিন্তু এসবে কোনো বিকার নেই, ফেসবুকে তাদের কোনো প্রতিবাদ নেই। তারা সহ পুরো দেশই ব্যস্ত আছে মব সন্ত্রাস চালানো কোনো এক হাতির শোকে, যেই হাতি যার উত্থান থেকে খুন হওয়া পর্যন্ত পুরোটাই সাজানো হয়েছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করে দেশের মানুষকে একটা ন্যারেটিভ শিফটের মধ্যে আনার জন্য। এই যে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস, তারপর মুন্সিগঞ্জের জান্নাত হোসেন ব্যাপারী কিংবা লক্ষ্মীপুরের ছোট্ট আয়েশা, তাদের জন্য শোক জানানোর সময় কিন্তু তাদের নেই। কিন্তু জোর করে শহীদ বানানো একজন হাদির জন্য তাদের মানবতা, মমতা সবকিছু উঠছে। এটাই হলো নতুন বন্দোবস্ত, এটাই নতুন বৈষম্যহীন স্বাধীনতা 2.0। আচ্ছা, হাদি যে শহীদ হবে এটা জেনে কিন্তু রাজনীতি এসেছে। তার বিভিন্ন বক্তব্যে তার শহীদ হবার আকুতি, বিপ্লব দেখা গেছে। কিন্তু দীপু চন্দ্র দাস তো শহীদ হতে চাননি। তিনি তো আপনার আমার মতো খেটে খাওয়া সাধারণ মানুষ। সে তার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাকে কেন মরতে হবে? আর তার পরিবার কি কখনো এমন বর্বরচিত হত্যার ট্রমা থেকে বের হতে পারবে? আপনি পারবেন? আচ্ছা, এই যে প্রগতিশীল ভণ্ড সুশীলদের কথা যখন আসে, একটু আগে আমি যখন বললাম, তখন আমাদের এই যে পপুলিস্ট টাউট ক্লাসের যে আন্তর্জাতিক মানবাধিকার কাণ্ডারি, তাদের কথা কিন্তু চলে আসে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শহীদুল আলমের মতো প্রতারকদের চিহ্নিত করতে না পারা। দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হলো, গাছে ঝুলিয়ে পোড়ানো হলো, তারপর বিএনপি নেতা শিশুকন্যাকেও আগুনে পুড়িয়ে দেওয়া হলো, এইসব যত নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে চোখের সামনে, এইসব নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু ফিলিস্তিনের জন্য তারা ফ্লোটিলায় যায়, মাথায় পাগড়ি পরে ইয়াসির আরাফাত সাজেন। এইসব কাদেরকে দেখানোর জন্য? প্রথম আলোর যে এত বড় ফটোজেনিক অ্যাক্টিভিস্টদের যে গ্লোরিফিকেশন করে তারা, সাহিত্য, সিনেমা, শিল্প, মানে সব ক্ষেত্রে তারা দেখা যায় ছাগলকে ধরে মহিষ বানানোর একটা চেষ্টা তারা করে। আমার পয়েন্টটা হচ্ছে শহীদুলকে ফটো তুলতে ফিলিস্তিনে কেন যেতে হলো, যেখানে তার নিজের দেশে, নিজের বাংলাদেশি ধীরে ধীরে ফিলিস্তিনে পরিণত হচ্ছে। তার নিজের দেশে প্রতি সেকেন্ডে হত্যার বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। বাংলাদেশে ফটোজেনিক এই অ্যাক্টিভিস্টদের যে গ্লোরিফিকেশন, সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে প্রথম আলোর।
এদের মতো প্রতিটি মিডিওকার পপুলিস্ট টাউট ক্লাসে বিলং করা এই বাটপারগুলোকে তারা কোনো না কোনোভাবে প্রথম আলোর মতো গণমাধ্যমই প্রোডাক্ট হিসেবে বাহির করে। সাহিত্য, সিনেমা, ধর্ম, শিল্পকলা, অর্থনীতি সকল ফিল্ডে এই ধরনের ছাগলদেরকে মহিষ বানানোর প্রকল্পে প্রথম আলোর কোনো জড়ি নেই এবং তাদের ফল তারা ভোগ করছে। গত কয়েকদিন যে সব তাণ্ডব চলল তা এই পপুলিস্ট ক্লাসেরই প্রোডাক্ট, তাদেরই তৈরি। এই ধর্মীয় নাৎসিবাদের উত্থান ফটো শহীদুলরাই ম্যানুফ্যাকচার করেছে এই তাদের সিলেক্টিভ মানবতা, সিলেক্টিভ নীরবতার মাধ্যমে। সুতরাং সাধু সাবধান, কোনো ছাগলকে আপনারা প্রথম আলোর যেভাবে মাথায় তুলছে সেভাবে তুলে আপনারা তাদেরকে মহিষ বানিয়ে দেবেন না। তবে এর মধ্যে কিন্তু একটা আশার কথা আছে, সেটা হচ্ছে দেশের প্রধান উপদেষ্টা মানে ডক্টর ইউনূস এসব নৃশংসতার এবং ভাঙচুরের তীব্র প্রতিবাদ করেছেন। অবশ্যই সেটা দিন করেছে তার ফেসবুক পেজে। হ্যাঁ, আমি তো দেখেছি সেই বৃহস্পতিবার থেকেই প্রধান উপদেষ্টার চোখে ঘুম নেই, একের পর এক তিনি পোস্ট দিয়ে ফেসবুকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করে গেছেন। এইভাবে সরকার চালাতে কিন্তু ব্যাপক আরাম, মানে আপনার কোনো দায়িত্ব নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আরাম আয়েশির জীবন। মূলত সরকার, আমাদের যে সরকারটি এখন আছে সেটা একটি ফেসবুক পেজ। এই মবের মূল্যকে যা ইচ্ছা তাই করবে, প্রধান উপদেষ্টা নিন্দা জ্ঞাপন করবেন, তার অ্যাসিস্ট্যান্ট শফিকুলকে দিয়ে একটি সুন্দর ফেসবুক পোস্ট লিখে তিনি সেটা পোস্ট করে দিবেন। মাঝে মধ্যে বাংলাতে লিখবেন, মাঝে মধ্যে ইংলিশে লিখবেন, যাতে তার বিদেশি গ্রাহকরাও সেটা পড়তে পারেন। অবশ্য প্রধান উপদেষ্টার সাথে কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদকের ফোনালাপ হয়েছে। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা শুধুমাত্র একটি ফেসবুক পেজ না, তিনি সাথে একটি মোবাইল ফোনও। তাদের যে কি কথা হয়েছে সেটা আমরা জানি না, তবে তিনি তার ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে লিখেছেন, বিশ্বাস করুন বড়ই দুঃখ পেয়েছি, সরকার আপনাদের পাশেই আছে।